তো ঠিক আছে, দেখেন আজকে হচ্ছে 6 অক্টোবর 2025। আমাদের বিজিএস ব্যাচের রেজিস্ট্রেশন অ্যাক্টের উপরে প্রথম ক্লাস। তো রেজিস্ট্রেশন অ্যাক্ট থেকে প্রিলিমিনারি পরীক্ষায় 1 মার্ক পাওয়া যাবে ইনশাল্লাহ। তো এজন্য এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। তো দেখেন, নিবন্ধন আইন এটা হচ্ছে 1908 সালের আইন, এবং এটা কার্যকর হয় 1909 সালের 1লা জানুয়ারি। আর এই রেজিস্ট্রেশন অ্যাক্ট এটা সংশোধন করা হয় 2012 সালে সর্বশেষ। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রেজিস্ট্রেশন আইন সর্বশেষ সংশোধন করা হয় কত সালে, তাহলে উত্তর হবে 12 2012। সাল। 2012 সালের সংশোধনী সমূহ: 2012 সালে দ্য রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2012 দ্বারা নিবন্ধন আইনের সর্বশেষ সংশোধন করা হয় 2012 সালে। এই 17 ক ক, আর ইংরেজিতে বলেন, যদি বলেন 17 এ এ বিধান যুক্ত করে হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধদের ব্যক্তিগত আইনের অধীন দানের ঘোষণাপত্র নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, এবং এটা কার্যকর হয় 7 অক্টোবর 2012। অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এনাদের ব্যক্তিগত আইনের অধীন যে দানটা করে তারা, এটা আগে বাধ্যতামূলক ছিল না। এটা বাধ্যতামূলক করা হয়েছে 2012 সালে। এছাড়া 2012 সালের সংশোধনীর মাধ্যমে 78 ক ধারায় খ খ বিধান যুক্ত করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের ব্যক্তিগত আইনের অধীন স্থাবর সম্পত্তি সম্পর্কিত অনুমোদিত দানের ঘোষণাপত্রের নিবন্ধন ফি 100 টাকা করা হয়। তাহলে ওখানে নিবন্ধন বাধ্যতামূলক করছে, আর নিবন্ধন ফি করা হয় 100 টাকা। অর্থাৎ স্থাবর সম্পত্তির মূল্যমান যাই হোক না কেন, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধদের ব্যক্তিগত আইনের অধীন কোনো দানের ঘোষণাপত্রের নিবন্ধন ফি হবে 100 টাকা। তো তাহলে আমার মনে রাখতে হবে যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয় 2012 সালে, আর ফি করা হয় 100 টাকা। 2006 সালে একবার সংশোধন করা হয়, তো এখানে উল্লেখযোগ্য তেমন কিছু নেই। 2004 সালে সংশোধন করা হয়। এর আগে 2004-এর যে বিষয়বস্তু ছিল যে 17-এর 1-এর ক ক বিধান যুক্ত করে মুসলিম ব্যক্তিগত আইন শরিয়া এর হেবার নিবন্ধন, দ্য মুসলিম পার্সোনাল ল শরিয়া বিধান বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ মুসলিম শরিয়া আইন অনুসারে যদি কারো হেবা করা হয়, দান করা হয়, এটা বাধ্যতামূলক করা হয়েছে 4 সালে। আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের দান নিবন্ধন বাধ্যতা করা হয়েছে 12 সালে। অন্যদিকে 17 ক-এর বিধান যুক্ত করে স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তিপত্র, কন্ট্রাক্ট ফর সেল অফ ইমুভেবল প্রপার্টি লিখিত ও সংশ্লিষ্ট পক্ষগণ কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া 17 কতে বলছে যে স্থাবর সম্পত্তির বিক্রয়ের চুক্তিপত্র এটা লিখিত হতে হবে, নিবন্ধিত হবে। এই যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 21A যেটা বলছে আর কি, নিবন্ধিত হতে হবে, এবং এমন বিক্রয় চুক্তি সম্পাদনের তারিখ হতে 30 দিনের মধ্যে নিবন্ধন দাখিল করার বিধান আছে। সো আপনি নিবন্ধন যেদিন খুশি সেদিন করবেন বিষয়টা তা না, আপনি যেদিন চুক্তিটা সম্পাদন করছেন সেদিন থেকে 30 দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। এর আগে স্থাবর সম্পত্তির বিক্রি চুক্তি, মানে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি বা বায়না চুক্তি, এটা নিবন্ধন করা বাধ্যতামূলক ছিল না। এটা বাধ্যতামূলক করা হয় 2004 সালে। তো 2004 সালে দুইটা মেজর চেঞ্জ আসে, সেটা হলো আহ, মুসলিম ল অনুসারে হেবার দানপত্র বাধ্যতামূলক, আর রেজিস্ট্রেশন অফ কন্ট্রাক্ট অফ সেল অফ ইমুভেবল প্রপার্টি এটা বাধ্যতামূলক করা হয় এক্সিকিউশন, মানে সম্পাদনের আপনার 30 দিনের মধ্যে। তো এবং এটা কার্যকর হয় 1/7/2005। তো এখানে যে বিষয়টা খেয়াল করবেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের হেবা বাধ্যতামূলক করা হয় 2012-তে, আর 100 টাকা। আর মুসলিম আইনের অধীন হিন্দু খ্রিস্টানদের দান আর কি,
বৌদ্ধ এদের দান। আর মুসলমান আইনের অধীন যে হেবা, এটা দান নিবন্ধন বাধ্যতামূলক করা হয় 2004 সালে। 11 বিজেস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, দ্য রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 কোন তারিখ হতে কার্যকর হয়েছে? 1/7 একসাথে। 2005। অ্যাকচুয়ালি বেশ কতগুলো আইন 1/7 2005 থেকে কার্যকর হয়েছে এবং 2004-এ সংশোধন হয়েছিল। এই দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট, দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, দ্য লিমিটেশন অ্যাক্ট, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এই সব আইনগুলাই সংশোধিত হয়েছিল 2004 সালে এবং এটা কার্যকর হয়েছে 1/7 2005 থেকে। তো 4-5 বেশ গুরুত্বপূর্ণ, যে হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধদের ব্যক্তিগত আইনের অধীন দানের ঘোষণাপত্র নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে কত সাল হতে? 12, 7/10/2012। আপনি 12 মনে রাখলেই হবে। আর নিবন্ধন ফি হচ্ছে 100 টাকা। আমরা চলে আসি স্থাবর সম্পত্তির সংজ্ঞা। আহ স্থাবর সম্পত্তি বলে কি বলতে কি বোঝায় আর কি? 2-6 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি বলতে অন্তর্ভুক্ত হবে জমি, ল্যান্ড, দালান, বিল্ডিংস, ভূমি হতে বা মাটিতে সংযুক্ত কোনো কিছু হতে বা মাটিতে সংযুক্ত কোনো কিছুর সাথে স্থায়ীভাবে আবদ্ধ কোনো কিছু হতে উদ্ভূত কোনো সুবিধাদি। আহ মানে মাটিতে সংযুক্ত বা স্থায়ীভাবে আবদ্ধ কোনো কিছু হতে কোনো উদ্ভূত কোনো সুবিধাদি, বংশগত ভাতা, রাস্তা, আলো, খেয়া, মৎস্য খামারের অধিকার, এগুলো হলো স্থাবর সম্পত্তি। 2-6 ধারা অনুসারে নিম্নলিখিত বিষয়গুলো স্থাবর সম্পত্তি বলে গণ্য হবে না, কি কি? দণ্ডায়মান বৃক্ষ, বাড়ন্ত শস্য, ঘাস, তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন কোনো অভিপ্রায় থাকুক বা না থাকুক, বৃক্ষাদিতে বিদ্যমান বা ভবিষ্যতে উৎপন্ন হতে পারে এরূপ ফল বা রস, মাটিতে সংযুক্ত যন্ত্রপাতি, যখন উক্ত ভূমিতে অন্যান্য কোনো রূপে ব্যবহৃত হয়। তাহলে বৃক্ষ, বাড়ন্ত শস্য এগুলো স্থাবর সম্পত্তি না। আর মাটিতে সংযুক্ত যন্ত্রপাতি আহ যখন উক্ত ভূমি ব্যতীত অন্য কোনো রূপে ব্যবহৃত হয়। তো এখানে একটু খেয়াল করবেন যে কোনটা স্থাবর সম্পত্তি আর কোনটা স্থাবর সম্পত্তি নয়। 14 বিজিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল, দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর বিধান অনুযায়ী নিম্নের কোনটি স্থাবর সম্পত্তি নয়? দণ্ডায়মান কোনো বৃক্ষ। বাট একটা মজার জিনিস হলো যে দণ্ডবিধি অনুসারে দণ্ডায়মান কোনো বৃক্ষ কি সম্পত্তি জানেন? স্থাবর। স্থাবর সম্পত্তি। দণ্ডবিধি অনুসারে যখন ভূমি থেকে বিচ্ছিন্ন করে ফেলবে তখন হয়ে যাবে অস্থাবর। আর যতক্ষণ ভূমির সাথে আছে ততক্ষণ পর্যন্ত স্থাবর। স্থাবর। বাট এখানে দণ্ডায়মান বৃক্ষ রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে স্থাবর না। তো ইজারায় চলে আসে, দেখেন ইজারা। ইজারা তো মোটামুটি আমরা বুঝি, ওইগুলাই। ইজারা অর্থ চাষাবাদ বা দখলে নেওয়ার জন্য সম্পাদিত কোনো কাউন্টার পার্ট, কবিলিয়ত বা চুক্তি। নাবালক, মাইনর। নিবন্ধন আইন 1908-এর 2-8 ধারায় বলা হয়েছে নাবালক অর্থ কোনো ব্যক্তি যে তার ব্যক্তিগত আইন অনুসারে সাবালক প্রাপ্ত হয়নি। ব্যক্তিগত আইন হচ্ছে প্রতিটা হিন্দুদের ব্যক্তিগত আইন হিন্দু ধর্ম, মুসলিমদের ব্যক্তিগত আইন মুসলিম ধর্ম অনুসারে যেটা আছে। ব্যক্তিগত আইন বলতে দ্য মেজরিটি অ্যাক্ট 1975, 1875-এর উল্লেখিত আইনকে বোঝানো হয়েছে। এই কারণে দ্য মেজরিটি অ্যাক্ট 1875-এর 3 ধারা অনুসারে বাংলাদেশে বসবাসরত একজন ব্যক্তির সাবালকত্ব অর্জনের বয়স নির্ধারিত হবে। দ্য মেজরিটি অ্যাক্ট 3 ধারা অনুযায়ী বাংলাদেশে বসবাসরত যে কোনো ব্যক্তি 18 বছর বয়স পূর্ণ হলে সাবালক হয়, কিন্তু যে ক্ষেত্রে আদালত কর্তৃক, কোর্ট অফ ওয়ার্ডস কর্তৃক, কোর্ট অফ ওয়ার্ডস কর্তৃক কোনো নাবালকের দেখভালের জন্য, তার সম্পত্তি ব্যবস্থা করার জন্য কোনো অভিভাবক নিয়োগ করে, উক্ত ক্ষেত্রে
21 বছর বয়স পূর্ণ হলে উক্ত ব্যক্তি সাবালক বলে গণ্য হবে। তো আপনি তাহলে এখানে যেটা মনে রাখেন, আহ, যদি এভাবে বলে যে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে নাবালকের বয়স নির্ধারণ হয়েছে মানে কোন আইন অনুসারে, দ্য মেজরিটি অ্যাক্ট 1875। আর নাবালকের অভিভাবক যে নিয়োগপ্রাপ্ত হবে, আহ, সেক্ষেত্রে আহ, নাবালকের দেখভালের জন্য বা তার সম্পত্তি ব্যবস্থাপনা করার জন্য কোনো অভিভাবক নিয়োগ করে উক্ত ক্ষেত্রে 21 বছর বয়স পূর্ণ হলে উক্ত ব্যক্তি সাবালক বলে গণ্য হবে। তাহলে যে ক্ষেত্রে কোনো আদালত কর্তৃক, যে ক্ষেত্রে দেখভালের জন্য কোনো অভিভাবক নিয়োগ করে কারোর জন্য, সেক্ষেত্রে নাবালক কত বছর হলে সাবালক হবে বলেন? 21 বছর। নর্মালি সাবালক হচ্ছে 18 বছরের মধ্যে, কিন্তু যখন কোনো অভিভাবক নিয়োগ করছে তার জন্য, তখন সাবালক হচ্ছে কতদিন পরে? 21 বছর বয়স। 21 বছর। তো 3 নং প্রশ্নটা যদি আমরা দেখি, যে নিবন্ধন আইন 1908 অনুযায়ী নাবালক বলতে বোঝাবে তার ব্যক্তিগত আইন অনুযায়ী সাবালক হয়নি এমন ব্যক্তি। 5 নম্বর প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ। দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অধীন জেলা আদালত বলতে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত হবে? হাইকোর্ট বিভাগের আদি মৌলিক দেওয়ানি এখতিয়ার, এটা বিবিআই। জেলা আদালত বলতে, নর্মালি জেলা আদালত বলতে তো জেলা জজরে বোঝায়, বাট এখানে ব্যাখ্যায় বলছে জেলা আদালত বলতে হাইকোর্ট বিভাগের আদি মৌলিক দেওয়ানি এখতিয়ার সম্পন্ন আদালতকে বোঝাবে। তো তো এখন রেজিস্ট্রেশন সংক্রান্ত যে যারা যারা যে কর্মকর্তা আছে, এটা যদি দেখেন যে নিবন্ধন সংস্থাপন সংক্রান্ত সবার উপরে আছে মহাপরিদর্শক নিবন্ধন, এনে হলো জাতীয় পর্যায়ে, রেজিস্ট্রার জেলা পর্যায়ে, সাব রেজিস্ট্রার উপজেলা পর্যায়ে। তাহলে সাব রেজিস্ট্রার উপজেলা পর্যায়ে, রেজিস্ট্রার জেলা পর্যায়ে, আর মহাপরিদর্শক নিবন্ধন ইনি হচ্ছেন জাতীয় পর্যায়ে। তো এখানে যদি দেখেন যে মহাপরিদর্শক নিবন্ধন আইন 1908 সালের 3 ধারায় মহাপরিদর্শক নিবন্ধন সংক্রান্ত বিধান আছে। উক্ত ধারায় বলা হয়েছে সরকার বাংলাদেশের জন্য একজন সরকারি কর্মকর্তাকে মহাপরিদর্শক নিবন্ধন পদে নিয়োগ করবে। এরপরে যদি আমরা দেখি সাব রেজিস্ট্রার অ্যান্ড রেজিস্ট্রার, যে সরকার উপযুক্ত মনে করলে সরকারি কর্মকর্তা অন্য কোনো ব্যক্তিকে কতিপয় জেলায় বা কতিপয় উপজেলায় যথাক্রমে রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসেবে নিয়োগ প্রদান করতে পারবে। জেলা পর্যায়ে রেজিস্ট্রারের কার্যালয় থাকবে এবং প্রতিটি উপজেলায় সাব রেজিস্ট্রার বা যুগ্ম সাব রেজিস্ট্রারের কার্যালয় থাকবে। তো জেনে রাখা ভালো, যদি দেখেন যে 7-এর 2 ধারা অনুযায়ী সরকার কোনো রেজিস্ট্রারের কার্যালয়ের সাথে উক্ত রেজিস্ট্রারের অধীনস্থ কোনো সাব রেজিস্ট্রারের কার্যালয়কে একীভূত করতে পারবে। মানে সরকার বলছে যে রেজিস্ট্রারের কার্যালয় যেখানে, সেখানে সাব রেজিস্ট্রার কার্যালয় অ্যামালগামেট, সংযুক্তিকরণ বা একত্রীকরণ, একীভূত করার পর সাব রেজিস্ট্রার তার নিজের ক্ষমতা সহ রেজিস্ট্রারের সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবে, কিন্তু সাব রেজিস্ট্রার তার নিজের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি করতে পারবে না। তো যখন একভূতি করলো, তখন ওই রেজিস্ট্রারের যে ক্ষমতা সব কিছু প্রয়োগ করতে পারবে সাব রেজিস্ট্রার, বাট এখানে কথা আছে, সাব রেজিস্ট্রার যখন কোনো নিজে আদেশ দিবে, সেই আদেশের বিরুদ্ধে উনি কিন্তু আপিল শুনতে পারবেন না। তো যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে সাব রেজিস্ট্রার যদি রেজিস্ট্রার হিসেবে যদি কোনো আদেশ দেয়, তাহলে ওই সাব রেজিস্ট্রার কি আপিল শুনতে পারবেন কিনা ওই আদেশের, মানে তিনি নিজে যে আদেশটা দিচ্ছেন ওই আদেশের বিরুদ্ধে উনি কি আপিল শুনতে পারবেন কিনা? পারবেন কিনা না। বলেন? পারবে না। বলেন তো, আমাদের ফৌজদারি কার্যবিধিতে এরকম একটা বিধান আছে, জজ ম্যাজিস্ট্রেট ব্যক্তিগত স্বার্থ থাকলে তিনি বিচার কার্যক্রম পরিচালনা করবেন না উপরস্থ আদালতের অনুমতি ছাড়া, অথবা তিনি যে মামলায় নিজেই একজন বিচারক ছিলেন সেই মামলায় পরবর্তীতে অ্যাডভোকেসি করবেন না। এই বিধানগুলো কোথায় আছে ফৌজদারি কার্যবিধি জানেন? আর 540 তো। না, 40 না, 40-এ তো সাক্ষীর কল। জি।
556। ভুলে গেছি স্যার। আর পুলিশ, পুলিশ কর্মকর্তা যদি কোনো তদন্ত কার্যে সে অংশগ্রহণ করে থাকে, সেই পুলিশ কর্মকর্তা পরবর্তীতে রাষ্ট্রপক্ষে ওই মামলায় আর অ্যাডভোকেসি করবে না। এটা বলা আছে ও ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলেন? 495। আচ্ছা, তো তাহলে 8 ধারার অধীন সরকার নিবন্ধন কার্যালয়ের জন্য পরিদর্শক নামে কর্মকর্তা নিয়োগ করতে পারে। তো এটা গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ মোটামুটি যেগুলা পড়লাম এখানে। আর চলে আসেন আমরা নিবন্ধনযোগ্য দলিল। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন দলিলটি নিবন্ধন বাধ্যতামূলক আর কোন দলিলের নিবন্ধন বাধ্যতামূলক না। রেজিস্টারেবল ডকুমেন্ট। 17 ধারা, ধারা 17-তে বলছে যে সকল দলিলের নিবন্ধন বাধ্যতামূলক। যে সকল দলিলের নিবন্ধন বাধ্যতামূলক তা রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এর 17 ধারা আলোচনা করা হয়েছে। 17 ধারায় কি কি বলছে দেখেন। স্থাবর সম্পত্তির দান। তাহলে বলেন তো অস্থাবর সম্পত্তির দান কি নিবন্ধন বাধ্যতামূলক কিনা? স্থাবর সম্পত্তির দান বাধ্যতামূলক? অবসম্মতের দান বলে নাই বাধ্যতামূলক কিছু। না। মুসলিম ব্যক্তিগত আইন এর অধীন হেবা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের ব্যক্তিগত আইনের অধীন দানের কি ঘোষণা। মুসলিম এই ক ক যোগ করছে 2004 সালে, আর ক ক ক যোগ করছে 2012 সালে। সেই কথা এখানে বলছে। এই যে মুসলিম আইনের হেবা, এটা করছে 2004-এ, কার্যকর হয় 1/7/2005। আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের দানের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে 2012-তে। আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই হোক না কেন, ওনাদের যে দানের যে ঘোষণাপত্রের ফি মাত্র 100 টাকা। জি। তো 17-এর খতে বলছে দেখেন, উইল ব্যতীত অন্যান্য দলিল। উইল ব্যতীত অন্যান্য দলিল আদার নন টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্টস দ্বারা বর্তমান বা ভবিষ্যতে কোন স্থাবর সম্পত্তিতে কায়েমি সম্পত্তির কোন অধিকার সত্ত্ব স্বার্থ সৃজন ঘোষণা অর্পণ সীমিত অবসান করা হয় বা করা হতে পারে এমন মন বহন করে। তাহলে উইল ছাড়া, উইল নিবন্ধন করা বাধ্যতামূলক না, উইল ছাড়া অন্য যে কোনো দলিল। উইল ব্যতীত অন্যান্য দলিল, দফা ক্ষয়ের অধীন নিবন্ধিত কোনো দলিল সংক্রান্ত লেনদেনের রসিদ, তারপরে অর্থ পরিশোধের প্রাপ্তি স্বীকারপত্র, উক্তরূপ অধিকার সত্ত্ব স্বার্থ সৃজন, আহ এইগুলাও আপনার নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে এখান থেকে যেটা মনে রাখতে হবে যে উইল কি নিবন্ধন বাধ্যতামূলক? না। উইলের অ্যারাবিক টার্ম কি বলেন তো? আমরা ওসিয়ত। মুসলিম আইনে পড়ছি উইলে কি বলে? ওসিয়ত। ওসিয়ত ওসিয়ত বলে। স্যার, ওসিয়ত। তো টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্ট বলতে উইলকে দলিলকে বোঝায়। এটা এমন এক ধরনের দলিল যা দ্বারা কোনো ব্যক্তি তার মৃত্যুর পর কোনো সম্পত্তি হস্তান্তরের ঘোষণা করে। অন্যদিকে নন টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্ট বলতে উইল ব্যতীত অন্যান্য দলিলকে বোঝায় যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার অভিপ্রায় সম্পাদিত দলিল বা নন টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্ট নামেও অভিহিত। তো 17-এর খ ধারায় উইল ব্যতীত অন্যান্য দলিল নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। 17-এর খ ধারায় উইল নিবন্ধন বাধ্যতামূলক না। তো যদি বলে নিম্নের কোনটি নিবন্ধন বাধ্যতামূলক? স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি, দান, উইল, কোনটা বাধ্যতামূলক না? উইল। উইল। এই যে দেখেন, সদর বিজেএস পরীক্ষা এসেছিল, সর্বশেষ পরীক্ষায় দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুসারে কোন দলিলের নিবন্ধন বাধ্যতামূলক নয়? উইল। আর উইলে কি বলে? টেস্টামেন্টারি ইনস্ট্রুমেন্ট। এরপরে দেখেন বন্ধকি দলিল এবং ইজারা। 17-এর গ গ ও সম্পত্তি হস্তান্তর আইন 1882-59-তে উল্লেখিত বন্ধকি দলিল। 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইনে বন্ধকি দলিল নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
যে ক্ষেত্রে সম্পত্তির মূল্যমান 100 টাকা বা বেশি, 100 টাকা বা তার বেশি। তাহলে খেয়াল করেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের বন্ধকি দলিল নিবন্ধন করা বাধ্যতামূলক, কোন ধরনের, যে সম্পত্তির মূল্যমান 100 টাকা বা তার বেশি, যদি মূল্যমান 100 টাকার কম হয়, তাহলে এটা বাধ্যতামূলক না। 100 টাকার কম হলে বাধ্যতামূলক না। সম্পত্তি হস্তান্তর আইন 1882 অনুচ্ছেদ দ্বারা বলা হয়েছে, যখন কোনো রেহেনের আসল মূল্য 100 টাকা বা তার অধিক হয়, তখন দলিল জমা দেওয়া রেহেন মর্গেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস ব্যতীত অন্যান্য রেহেনদাতার মাধ্যমে স্বাক্ষরিত হতে হবে, দুজন সাক্ষী দ্বারা প্রত্যয়িত হতে হবে। So, দলিল জমা দেওয়া রেহেন নিবন্ধনের দরকার নাই। দলিল জমা দেওয়া রেহেন ছাড়া অন্যান্য রেহেনের মূল্য যদি 100 টাকার বেশি হয়, তাহলে অবশ্যই সেটা নিবন্ধিত হতে হবে। আর দলিল জমা দেওয়া, বন্ধক নিবন্ধন করা বাধ্যতামূলক। সাধারণত দলিল জমা দেওয়া রেহেন নিবন্ধন করা বাধ্যতামূলক না, তবে বাধ্যতামূলক যদি বন্ধক গ্রহীতা যে তিনি যদি হন সরকার, তফসিলভুক্ত কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, 1993 এর অধীন সংজ্ঞায়িত কোনো আর্থিক প্রতিষ্ঠান। তাহলে আপনি যদি শাকিল যদি তো সাধারণত দলিল জমা দেওয়া রেহেন নিবন্ধন করা বাধ্যতামূলক না, বাধ্যতামূলক না। তবে আপনি যদি দলিল জমা দেন সরকারের কাছে, তফসিলভুক্ত কোনো ব্যাংকের কাছে, বা 1993 ধারার আর্থিক প্রতিষ্ঠানের কাছে, তাহলে আবার দলিল জমা দেওয়া রেহেন বাধ্যতামূলক নিবন্ধন করা। কিন্তু শাকিল যদি তার জমির দলিলগুলো অপূর্ব বোসের কাছে গিয়ে জমা দেয় এবং দলিল জমা দেওয়া রেহেন হয়, এক্ষেত্রে কি নিবন্ধন করা বাধ্যতামূলক বলেন? না। দলিল জমা দেওয়া রেহেন তখনই বাধ্যতামূলক যদি বন্ধক গ্রহীতা হয় সরকার, তফসিলভুক্ত ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান। আমরা চলে আসি ইজারা দলিল। বছর হতে বছর বা 1 বছরের অধিক মেয়াদের জন্য বা বাৎসরিক খাজনা সংরক্ষণ ক্রমে স্থাবর সম্পত্তির ইজারা দলিল অবশ্যই নিবন্ধিত হবে। অর্থাৎ যদি ইজারাটা হয় 1 বছরের বেশি বা বছর হতে বছর, তাহলে সেই ক্ষেত্রে ইজারা দলিল অবশ্যই নিবন্ধিত হবে। অন্যদিকে সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 107 ধারায় স্থাবর সম্পত্তির ইজারা শুধুমাত্র নিবন্ধিত দলিলের মাধ্যমে করা যেতে পারে, যে ক্ষেত্রে ইজারাটি বার্ষিক ভিত্তিতে হয় বা 1 বছরের অধিক মেয়াদের জন্য হয়, বা যে ক্ষেত্রে খাজনা বার্ষিক বা মানে বার্ষিক ভিত্তিতে পরিশোধ করার বিধান থাকে। উল্লিখিত এই সকল ইজারা ব্যতীত অন্যান্য ইজারা নিবন্ধন দলিল দখল অর্পণ করে মৌখিকভাবে করা যেতে পারে। সো ইজারা যদি মাসিক ভিত্তিতে হয় তাহলে নিবন্ধন করা বাধ্যতামূলক না, যদি বাৎসরিক ভিত্তিতে হয় তাহলে নিবন্ধন করা বাধ্যতামূলক। এই হচ্ছে কথা। আর বন্ধকি দলিলের মূল্য জামানত যদি 100 টাকার বেশি হয় বা 100 টাকা বা তার বেশি হয় তাহলে নিবন্ধন বাধ্যতামূলক। আর দলিল জমা দেওয়া রেহেনের নিবন্ধন বাধ্যতামূলক না, তবে দলিল জমা দেওয়া রেহেন বা বন্ধক যদি সরকারের কাছে দেয়, ব্যাংকের কাছে দেয় বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আবার নিবন্ধন বাধ্যতামূলক। আর স্থাবর সম্পত্তি বিষয়ে আদালতের ডিক্রি, আদেশ, রোয়েদাদ, যদি কোনো আদালত আহ স্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো আদেশ দেয় বা কোনো ডিক্রি দেয়, তাহলে সেটাও নিবন্ধন বাধ্যতামূলক। দেখেন, উইল ছাড়া অন্যান্য দলিল যা দ্বারা আদালতের ডিক্রি বা আদেশ বা কোনো রোয়েদাদ হস্তান্তর বা অর্পণ করে এবং যখন ওইরূপ ডিক্রি বা আদেশ বা রোয়েদাদ হস্তান্তরিত বা অর্পিত হয়, যে ক্ষেত্রে উক্তরূপ ডিক্রি, আদেশ বা রোয়েদাদ দ্বারা বর্তমানে বা ভবিষ্যতে কোনো স্থাবর সম্পত্তিতে কায়েমি বা সম্ভাব্য অধিকার, সত্ত্ব বা স্বার্থ সৃজন, ঘোষণা, অর্পণ, সীমিত অবসান করা হয় বা করা হতে পারে অর্থমর্ম বহন করে, সেই ক্ষেত্রে এটাও নিবন্ধন করা বাধ্যতামূলক। স্থাবর সম্পত্তির বন্টননামা মানে বাটোয়ারা দলিল, এটা বন্টননামা নিবন্ধন বাধ্যতামূলক। অন্যদিকে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 149-এর 1950-এর 143 খ ধারায় বাটোয়ারা দলিল নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া মনে রাখবেন যে অগ্রক্রয়ের আবেদন মঞ্জুর করে স্থাবর সম্পত্তি বিক্রয়ের দলিল নিবন্ধন। অগ্রক্রয় মামলা তো আমরা পড়ছি যে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 96 ধারার অধীন অবশ্যই নিবন্ধিত হতে হবে। অগ্রক্রয়ের মামলায় অগ্রক্রয়ের আবেদনকারী পক্ষের আবেদন যদি আদালত মঞ্জুর করে, তাহলে আদালত প্রথম ক্রয়কারী পক্ষকে নির্দেশ দিবে 60 দিনের মধ্যে আবেদনকারী পক্ষের অনুকূলে একটি বিক্রয় দলিল সম্পাদন নিবন্ধন করে দেওয়ার জন্য, 60 দিনের মধ্যে। তো এটা মনে রাখেন যে অগ্রক্রয়ের কতদিনের মধ্যে, ডিক্রির কতদিনের মধ্যে নিবন্ধন করে দিতে বলবে? 60 দিন। 60 দিন। দত্তক পুত্র যদি কেউ গ্রহণ করে সেটাও নিবন্ধন করতে হবে। তবে উইলের মাধ্যমে দত্তক নেওয়ার অধিকার দেওয়া হলে সেক্ষেত্রে নিবন্ধন প্রয়োজনীয় না। যদি দত্তকটা দেওয়া হয় উইলের মাধ্যমে, যে মারা যাওয়ার পরে দত্তকটা কার্যকর হবে, সেক্ষেত্রে আবার নিবন্ধন প্রয়োজন না। এক কথায় উইল যে জায়গায় আছে সেটা নিবন্ধন বাধ্যতামূলক না। তো এখন আমরা এখানে একটু দেখি যে কোন কোন দলিল নিবন্ধন বাধ্যতামূলক না। 17-2 আপস মীমাংসা দলিল, যৌথ মূলধনী কোম্পানি শেয়ার, সরকার কর্তৃক স্থাবর সম্পত্তির যে কোনো মঞ্জুরি, রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রস্তুতকৃত বাটোয়ারা দলিল, কোন সিভিল রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রকাশ্যে নিলাম বিক্রিত কোন সম্পত্তির ক্রেতা বরাবর মঞ্জুরিকৃত নিলামের বিক্রয়নামা, কোন ইজারা দলিলের প্রতিলিপি, এগুলা নিবন্ধন করা বাধ্যতামূলক না। তো এগুলা একটু একবার পড়বেন, সকলে একবারই আসছে প্রশ্ন, এগুলা একটু একবার পড়লে যতটুকু মনে থাকে আর কি। এর মধ্যে 2, 3, 4, যে 4 নাম্বারটা বেশ গুরুত্বপূর্ণ। দলিল জমা দেওয়া রেহেন, মর্গেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস কখন নিবন্ধিত হতে হবে? বন্ধকগ্রহীতা সরকার হলে, আর্থিক প্রতিষ্ঠান হলে, বন্ধকগ্রহীতা ব্যাংক হলে, উপরের সবগুলা। 5 নাম্বার গুরুত্বপূর্ণ। 6 নাম্বার গুরুত্বপূর্ণ, দেখেন। ইজারার বৈধতার জন্য দখল অর্পণ করতে হবে মৌখিক ইজারার ক্ষেত্রে। মৌখিক ইজারার বৈধতার জন্য দখল অর্পণ করতে হবে। 9 নাম্বার প্রশ্নটা আমরা ভিতরে অত পড়ি নাই, বাট এখানে দেখেন, কোন জেলা বা জেলার কোনো অংশে সম্পাদিত কোনো ইজারা দলিল যার দ্বারা মেয়াদ অনূর্ধ্ব 5 বছর এবং যার সংরক্ষিত বাৎসরিক খাজনা অনূর্ধ্ব 50 টাকা, তা নিবন্ধন করার প্রয়োজন নেই। তাহলে ইজারার মেয়াদ যদি হয় অনূর্ধ্ব 5 বছর আর বাৎসরিক খাজনা যদি হয় 50 টাকা, তাহলে আর এটা নিবন্ধনের দরকার নেই। 10 নাম্বার দেখেন, অগ্রক্রয়ের আদেশ প্রদানের তারিখ হতে কতদিনের মধ্যে সম্পত্তি আবেদনকারী অনুকূলে নিবন্ধন করে দিতে হবে? 60 দিন। তা আমরা চলে আসি বিক্রয় চুক্তি ইত্যাদি নিবন্ধন। 17 ক রেজিস্ট্রেশন আইন 17-ক ধারায় বলা হয়েছে, স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি বা বায়না চুক্তি, কন্ট্রাক্ট ফর সেল অফ এনি ইমুভেবল প্রপার্টি, অবশ্যই লিখিত হতে হবে, সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক সম্পাদিত হতে হবে, নিবন্ধিত হতে হবে। সুনির্দিষ্ট প্রতীক আইনের 21 ক ধারার কথা আর কি। তো স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি বা বায়না চুক্তি নিবন্ধনের মেয়াদ 30 দিন। দেখেন, স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সম্পাদন হওয়ার তারিখ হতে 30 দিনের মধ্যে চুক্তিটি নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হবে। তাহলে আপনি যখন একটা স্থাবর সম্পত্তির বায়না চুক্তি করবেন, এমন না যে আপনি যখন খুশি তখন নিবন্ধন করবেন, আপনার ইচ্ছার উপর না। নিবন্ধনটা কখন করতে হবে বলেন? 30 দিন। 30 দিন। সম্পাদন হওয়ার তারিখ থেকে 30 দিন। তো এটা 17-র ক শুধু স্থাবর সম্পত্তির এই যে 2004 সাল থেকে স্থাবর সম্পত্তির যেমন জমি বিক্রয় চুক্তি, বায়না চুক্তি নিবন্ধন বাধ্যতামূলক করা হয়, কার্যকর হয় 1/7/2005।
আর এই ধারাটি শুধুমাত্র স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তির জন্য প্রযোজ্য, কিন্তু স্থাবর সম্পত্তির বন্ধক লিজ এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না। আর নিবন্ধন আইনের 17 ক ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ক ধারার সাথে মিলিয়ে পড়তে হবে। এই তো। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা দেখি, যে দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 কোন সেকশন মোতাবেক স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত চুক্তির নিবন্ধন 2004 সাল থেকে বাধ্যতামূলক করা হয়েছে? 17 ক। 2 নং পারবেন। এখন এই যে যে মানে বিক্রয় চুক্তির 30 দিনের মধ্যে নিবন্ধন করতে হবে, এটা করা হয়েছে কত সালে? 2004 সালে। 2004। আর কার্যকর হয়েছে 1/7/2005। 2005। আচ্ছা। এখন যে সকল চুক্তি, এই যে দেখেন, 2005 সালের 1 জুলাইয়ের পূর্বে সম্পাদিত স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি নিবন্ধন করা এবং নিবন্ধন না করার ফলাফল, মানে যে সকল চুক্তি হয়েছে 2005-এর জুলাই মাসের আগে, সেইগুলার তো 17 কত বলছে যে 1/7/2005 থেকে যে সকল চুক্তি হবে নিবন্ধিত হতে হবে। কিন্তু যে চুক্তিটা হয়েছে 2005-এর জুলাই মাসের 1 তারিখের আগে, সেক্ষেত্রে কি হবে? 2004 সালে দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এর 17 ক ধারা যুক্ত করার পূর্বে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি বা বায়না চুক্তি নিবন্ধন বাধ্যতামূলক ছিল না, আগে বাধ্যতামূলক ছিল না। 2004 সালের 17 ক ধারা যুক্ত করে এমন বায়না চুক্তি নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়, এটা আমরা জানি। এখান থেকে পড়ি। কিন্তু প্রশ্ন হলো, 2005 সালের 1 জুলাইয়ের পূর্বে স্থাবর সম্পত্তির বায়না চুক্তি করা হলে উক্ত চুক্তির সময় নিবন্ধন করতে হবে কিনা, এবং নিবন্ধন না করার ফলাফল কি? এটার সমাধান দিছে 17 খতে। 2005 সালের 1 জুলাইয়ের পূর্বে তথা 17 ক ধারা কার্যকর হওয়ার পূর্বে স্থাবর সম্পত্তির যে সকল বায়না চুক্তি সম্পাদন করা হয়েছে কিন্তু নিবন্ধন করা হয়নি, সেই ক্ষেত্রে 2005 সালের 1 জুলাই হতে পরবর্তী 6 মাসের মধ্যে চুক্তিবদ্ধ স্থাবর সম্পত্তির বিক্রয় দলিল নিবন্ধন করতে হবে, করবে, বা বিক্রয় চুক্তিপত্রটি নিবন্ধনের জন্য দাখিল করবে। তাহলে 6 মাসের মধ্যে স্থাবর সম্পত্তির বিক্রয় দলিল নিবন্ধনের জন্য দাখিল করবে, বা বিক্রয় চুক্তিপত্রটি নিবন্ধনের জন্য দাখিল করবে। বিক্রয় দলিল, কাহিনী কি বুঝেন? মানে 2000 সালে একটা জমি শাকিল বিক্রি করতে চাইছিল বন্ধনের কাছে, তাদের মধ্যে বায়না চুক্তি হলো। তো তারা বায়না চুক্তিটা নিবন্ধন হয় নাই, জমি বেচা কেনা ধরেন দলিল হয় নাই। এখন যখন আইনটা সংশোধন করলো 2004-এ এবং কার্যকর হলো 1/7/2005-এ, তখন কি বলে দিল যে পূর্বে যে সকল বায়না চুক্তি হয়েছে বা পূর্বে যে সকল বিক্রয় মানে দলিল হয়েছে স্থাবর সম্পত্তি রিলেটেড, এইগুলা নিবন্ধন করতে হবে এই আইন 1/7/2005-এর কত কতদিনের মধ্যে? 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে। মানে আপনি আপনার একটা নির্দিষ্ট সময় বেঁধে দিছে যে পূর্বে যে সকল দলিল হয়েছে এগুলা নিবন্ধন করতে হবে 6 মাসের মধ্যে। চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ বা চুক্তি রোধের মকদ্দমা। 2005 সালের 1 জুলাইয়ের পূর্বের চুক্তিবদ্ধ স্থাবর সম্পত্তির বিক্রয় দলিল, কন্ট্রাক্ট ফর সেল, বা বিক্রয় চুক্তিপত্রটি কন্ট্রাক্ট ফর ইনস্ট্রুমেন্ট ফর সেল, আর একটা হলো কন্ট্রাক্ট ফর সেল। এই দুইটার পার্থক্য বুঝেন? কন্ট্রাক্ট ফর সেল কোনটা আর ইনস্ট্রুমেন্ট ফর সেল কোনটা? শাকিল। স্যার, কন্ট্রাক্ট ফর সেল তো হচ্ছে যেটা বিক্রয়ের চুক্তি। বায়না চুক্তি। বায়না চুক্তি, জি। আর কন্ট্রাক্ট আর ফর সেল কার্যকর করে ইনস্ট্রুমেন্ট ফর সেলের মাধ্যমে, মানে যে দলিল যখন করে দিল তখন ওইটা হয়ে যাবে ইনস্ট্রুমেন্ট ফর সেল। বুঝছেন? জি স্যার।
তাহলে এখানে বলতেছে যে কন্ট্রাক্ট ফর সেল হোক বা ইনস্ট্রুমেন্ট ফর সেল হোক, দুইটাই 1 জুলাইয়ের পর থেকে 6 মাসের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল না করলে উক্ত 6 মাস অতিবাহিত হওয়ার পর সংক্ষুব্ধ পক্ষ চুক্তিটি সুনির্দিষ্ট বলবৎকরণের জন্য বা চুক্তি রদের জন্য যে পক্ষের যেমনটি প্রযোজ্য হয় পরবর্তী 6 মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে পারবে। মানে যদি আপনি নিবন্ধনের জন্য দাখিল না করেন, তাহলে আপনি চুক্তি রদের মামলা করবেন বা চুক্তি বলবৎকরণের মামলা করতে পারবেন কতদিনের মধ্যে? পরবর্তী 6 মাসের মধ্যে। পরবর্তী 6 মাস। যদি তামাদি আইনে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মকদ্দমা দায়ের করে তামাদি মেয়াদ, চুক্তি রদের তামাদি মেয়াদ 1 বছর। আমরা জানি যে চুক্তি রদ 114 অনুচ্ছেদ অনুসারে এবং চুক্তি বলবৎ 113 অনুচ্ছেদ অনুসারে 1 বছর। এক কিন্তু বছর এই ক্ষেত্রে তারা সময় পাবে কতদিন? 6 মাস। 6 মাস। আপনারা যারা বুঝতেছেন না, একটু চিন্তা করেন। একটা বায়না চুক্তি হইছে, কন্ট্রাক্ট ফর সেল, বাট একটা ইনস্ট্রুমেন্ট ফর সেল হইছে 2005-এর আগে। এখন 2005-এর জুলাই মাসে যখন আইনটা কার্যকর হলো, তখন আইনে বলা আছে যে কন্ট্রাক্ট ফর সেল হোক বা ইনস্ট্রুমেন্ট ফর সেল হোক, যেগুলো আগে করা হয়েছে এইগুলা নিবন্ধনের জন্য হাজির করতে হবে 6 মাসের মধ্যে। যদি আপনি 6 মাসের মধ্যে হাজির না করেন, তাহলে আপনি চুক্তি রদ বা চুক্তি বলবতের মামলার সময় পাবেন পরবর্তী 6 মাস। যদি এমন চুক্তি 2005 সালের 1 জুলাইয়ের পর থেকে 6 মাসের মধ্যে নিবন্ধিত না হয় বা উক্ত 6 মাসের পর সুনির্দিষ্ট বলবৎকরণে বা চুক্তি রদের মোকদ্দমা দায়ের না করা হয়, সেক্ষেত্রে চুক্তিটি বাতিল বা ভয়েড হবে। এখানে একটা দারুণ উদাহরণ আছে এবং এটা আপনাদের ভালোভাবে জানা দরকার। এখান থেকে লিখিত পরীক্ষায় প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। করিম তার 1 খণ্ড জমি বিক্রয় করার জন্য 2002 সালে ক্ষয়ের সাথে একটি বিক্রয় চুক্তি বা বায়না চুক্তি করে। 2002 সালে বায়না চুক্তি অনুসারে করিমকে বায়না অগ্রিম 5 লক্ষ টাকা প্রদান করে। শর্ত থাকে যে অবশিষ্ট 5 লক্ষ টাকা পরিশোধ করলে করিম উক্ত জমি খকে নিবন্ধন করে দিবে। যেহেতু বিক্রয় চুক্তিটি 2002 সালে করা হয়েছে, সেহেতু এটা নিবন্ধন করা বাধ্যতামূলক না। কিন্তু 2005 সালের 1 জুলাইয়ের পর হতে 6 মাসের মধ্যে উক্ত বিক্রয় চুক্তি নিবন্ধন বা বায়না চুক্তি নিবন্ধনের জন্য দাখিল করতে হতো। কিন্তু 6 মাসের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল না করা থাকলে উক্ত 6 মাস অতিবাহিত হলে পরবর্তী 6 মাসের মধ্যে উক্ত চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের জন্য মোকদ্দমা দায়ের করতে হবে। যদি করিম কোনোটি না করে, সেক্ষেত্রে চুক্তিটি কি হবে বলেন? বাতিল হবে। বাতিল হবে। বুঝেন নাই কে বলেন তো এই বিধানটা যা পড়লাম? আর নিবন্ধনের আবেদনের সময় এবং মামলা করার সময় সব মিলাই 1 বছরই রাখছে। জি, নিবন্ধনের জন্য 6 মাস। বাট যদি সে নিবন্ধন একবার করে, তাহলে তো এই মামলা পরবর্তীতে 1 বছর 10 বছর পরেও করতে পারে, যদি সে বলে যে তুমি চুক্তি মানি না। কিন্তু যদি আপনি বায়না চুক্তি নিবন্ধন না করেন, তাহলে চুক্তি রদের বা চুক্তি প্রবলের মামলা করতে হবে পরবর্তী 6 মাসের মধ্যে। স্যার বুঝছেন? এখানে তো চুক্তি বাতিল হয়ে গেল, যে কয়ের দ্বারা চুক্তি বাতিল করলো, কিন্তু যদি বলে যে আমি চুক্তিটা করব, তাহলে কি ওটা কি সুনির্দিষ্ট ভাবে হয়, প্রতিকার পাবে সে? না, পাবে না। কারণ আইনে বলে দিছে আপনার এটা তো রেজিস্টার্ড ডকুমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আপনি তো আইনের ব্যত্যয় ঘটাইছেন। 17 ধারার যে বিধান আছে রেজিস্ট্রেশন অ্যাক্টে, এটা পূরণ করেন নাই। যদি যদি চাই, যদি বলে আমি চুক্তিটা রাখতে চাই, তাইলে তো তো করতে চাচ্ছে না, ভাঙতে চাচ্ছে না চুক্তিটা, যে আমি জমিটা কিনবই, এটা যদি বলে তাইলে ওদের আচ্ছা, চুক্তিটা বাতিল হয়ে যাবে। সে সে যদি বলে যে আমি আহ, মানে এখানে তো বিষয়টা হচ্ছে যে তো কিনতেই চাইছে। খ কে 5 লক্ষ টাকা প্রদান করে, 5 লক্ষ টাকা পরিশোধ করলে উক্ত জমি কে নিবন্ধন করে দিবে। আচ্ছা, এখন চুক্তি প্রবলের মামলা কখন করে? যখন তো ওই বলতেছে যে আমি বিক্রি করব না। হুম, তাহলে এই জায়গায় মামলাটা তো খই করছে। হুম, তাহলে খরে তো সময় দিছে যে তুমি ওই চুক্তিটা যদি নিবন্ধন করো, তাহলে তুমি যে কোনো সময় গিয়ে মামলাটা করতে পারবা। আর যদি তুমি নিবন্ধন না করো, তাহলে তোমার মামলা করতে হবে নিবন্ধনের যে 6 মাস সময়, এটা পেরিয়ে যাওয়ার পর পরবর্তী 6 মাসের মধ্যে।
পরবর্তী 6 মাসের মধ্যেও তুমি চুক্তি রদের মামলা বা বা চুক্তি বাতিলের মামলা করো নাই, তাহলে পরবর্তীতে গিয়ে তুমি আর এই মামলা করতে পারবা না। চুক্তিটি বাতিল হয়ে যাবে। জি, এটা হলো কথা। বন্ধন সাহেব, এবং এটা তো শুধুমাত্র সেই ক্ষেত্রেই প্রযোজ্য যে ক্ষেত্রে এই বায়না চুক্তিটা হয়েছিল 2005 সালের 1লা জুলাইয়ের আগে। হুম। আর যদি কোনো চুক্তি হয় 2007 সালের 1লা জুলাইয়ের পরে, তাহলে তো আর এই বিধান প্রযোজ্য না। তাহলে তো শুরু থেকেই তার নিবন্ধিত হতে হবে এবং লিখিত হতে হবে। জি। এখানে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সম্পাদন হওয়ার তারিখ থেকে ড্যাশ দিনের মধ্যে চুক্তি নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হয়। 30 30 দিনের দিন। মধ্যে। 2005 সালের 1লা জুলাইয়ের পূর্বে অনিবন্ধিত স্থাবর সম্পত্তির বিক্রয় দলিল নিবন্ধনের জন্য দাখিল করতে হবে কত মাসের মধ্যে বলেন? 6 মাসের মধ্যে। 1লা জুলাইয়ের পর থেকে 6 মাস। মাস। আর 2005 সালের 1লা জুলাইয়ের পূর্বে অনিবন্ধিত স্থাবর সম্পত্তি বিক্রয় দলিল 1লা জুলাই হতে 6 মাসের মধ্যে নিবন্ধন না করলে উক্ত চুক্তি বলবৎ করতে বা রদ করতে মামলা করতে হবে কয় মাস? পরবর্তী 6 মাসের মধ্যে। পরবর্তী 6 মাস। তারপরেরটা গুরুত্বপূর্ণ, 6 মাসের মধ্যে নিবন্ধন না করলে বা পরবর্তী 6 মাসের মধ্যে বলবৎ করে মামলাও যদি না করে, তাহলে চুক্তিটা কি হয়ে যাবে? ভয়েড। কি হবে? 11 নং প্রশ্নটা আমরা ভেতরে পড়ি নাই, গুরুত্বপূর্ণ। ড্যাশ ব্যতীত সম্পত্তি সংক্রান্ত কোনো দলিল উক্ত সম্পত্তি শনাক্ত করার মতো পর্যাপ্ত বিবরণ না থাকলে তা নিবন্ধনের জন্য গৃহীত হবে না। উইল ব্যতীত। এই তো, উইল লাগবে না। প্রত্যেক দলিলে ছবি থাকবে, দেখেন প্রত্যেক দলিলে ছবি থাকবে সম্পাদনকারীর আর গ্রহীতার। যেখানে কোনো জমি বিক্রি করা হচ্ছে, একজন কিনতেছে, এই ক্ষেত্রে বিক্রেতা হলো সম্পাদনকারী, আর যিনি ক্রেতা তারা বলে গ্রহীতা। জি। বুঝতে পারছেন? স্যার, এই ছবিটা কি তাহলে, মানে ছবি লাগবে এইটা কত সাল থেকে যুক্ত করা হয়েছে, প্রথম থেকেই নাকি পরবর্তীতে 2004 বা 12? এটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, আগে থেকে ছিল না। জি। আগে দুইজনের ছবির নিয়ম ছিল না, হয়তোবা কোনো সংশোধনীতে 2004-এও হতে পারে, জানাবো আপনাকে। দেখেন 13 নম্বরটা দেখেন। প্রত্যেক দলিল নিবন্ধনের জন্য পক্ষগণ সংযুক্ত ছবির উপরে আড়াআড়ি ভাবে দস্তখত করবে। সংযুক্ত ছবির উপরে আড়াআড়ি ভাবে দস্তখত করবে। আমরা চলে আসি দলিল দাখিলকরণের সময়, অফ দ্য টাইম অফ প্রেজেন্টেশন। মানে আপনি দলিল করলেন, আজীবন নিবন্ধনের সময় পাবেন না, একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যেই আপনাকে নিবন্ধনটা করতে হবে। নিবন্ধনের জন্য দলিল দাখিল করার সময় দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908-এর 23 থেকে 27 ধারা আলোচনা করছে। প্রথমে দেখেন, 23 ধারার প্রথম অংশে উইল ব্যতীত অন্যান্য দলিল নিবন্ধনের দাখিলের সময় উল্লেখ করা হয়েছে। 23 ধারার দ্বিতীয় অংশে আদালতের ডিক্রি বা আদেশের নকল নিবন্ধনের সময় উল্লেখ করছে। তো প্রথমে আসেন উইল ব্যতীত। উইল ব্যতীত অন্যান্য দলিল নিবন্ধনের জন্য দাখিলের সময় হলো 3 মাস। দলিল সম্পাদনের তারিখ হতে 3 মাসের মধ্যে নিবন্ধনে দাখিল করা না হলে উক্ত দলিল নিবন্ধনে গ্রহণ করা হবে না। তাহলে উইল ছাড়া অন্যান্য সকল দলিল যেদিন সম্পাদন করছেন তার কত দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করতে হবে বলেন? 3 মাস। মাসের মধ্যে। কিন্তু 23 ধারার এই বিধানটি উইলের ক্ষেত্রে প্রযোজ্য না, এবং উইল সম্পাদনের তারিখ হতে যে কোনো সময় নিবন্ধনের জন্য দাখিল করা যেতে পারে। তাহলে উইল নিবন্ধন করা যেতে পারে কখন?
যে কোনো যে সময়। কোনো। যে কোনো সময়। আর অন্যান্য দলিলের ক্ষেত্রে কত মাস? 3 মাস। 3 মাস। ডিক্রি বা আদেশের নকল নিবন্ধনের জন্য দাখিলের সময়, অন্যদিকে 23 ধারার বিধান অনুসারে ডিক্রি বা আদেশের নকল নিবন্ধন করার দাখিলের মেয়াদ 3 মাস। এমন ডিক্রি বা আদেশটি নিবন্ধনের জন্য দাখিল করতে হবে যেদিন উক্ত ডিক্রি বা আদেশ প্রদত্ত হয়েছিল তার 3 মাসের মধ্যে। আপনাদের আহ আমরা যখন তামাদি আইন পড়ছি বা পড়বো, বা দেওয়ানি কার্যবিধি পড়ছিলাম, যে জারি মামলার তামাদি মেয়াদ 3 বছর, মনে আছে? জি। আর ডিক্রিটা যদি নিবন্ধিত হয় সেক্ষেত্রে কয় বছর? ডিগ্রিটা নিবন্ধিত হলো 6 বছর। 6 বছর। এখন একদিন একজন প্রশ্ন করছিল, স্যার যদি ডিক্রিটা নিবন্ধনের তারিখ থেকে 6 বছর হয়, তাহলে যদি কেউ ডিক্রিটা পাওয়ার 5 বছর পর নিবন্ধন করে, তাহলে কি 5 বছর পর থেকে 6 বছর কাউন্ট হবে? উত্তর হলো না। হ্যাঁ, ডিক্রি এখানে ডিক্রি কমই আছে। নিবন্ধনের একটা নির্দিষ্ট সময় আছে, কতদিন? এটা তিন তিন মাস মাস এই 3 মাসের মধ্যে যদি আপনি নিবন্ধন না করেন, তাহলে পরবর্তীতে আর নিবন্ধন করতে পারবেন পারবো না। না। তাহলে যেদিন উক্ত ডিক্রি বা আদেশ প্রদত্ত হয়েছিল সেদিন হতে 3 মাসের মধ্যে, বা যে ক্ষেত্রে উক্ত ডিক্রি বা আদেশটি আপিলযোগ্য সেই দিন হতে ডিক্রি বা আদেশটি যখন চূড়ান্ত হয় সেদিন থেকে 3 মাসের মধ্যে। তাহলে মনে রাখবেন যে ডিক্রি হোক বা অন্যান্য উইল ব্যতীত অন্যান্য দলিল হোক, নিবন্ধনের জন্য দাখিল করতে হবে কত মাসের মধ্যে? 3 মাস। মাসের মধ্যে। সুতরাং উইল সম্পাদনের তারিখ হতে যে কোনো সময় নিবন্ধনের জন্য দাখিল করা যেতে পারে। আর উইল ব্যতীত অন্যান্য দলিলের ক্ষেত্রে কতদিন? তিন তিন মাস মাস একটু বিরতি 2-1 মিনিটের। জি। তো কতিপয় দলিল পুনঃনিবন্ধনের জন্য দাখিলের সময়, মানে আপনি একবার দাখিল করছিলেন, আবার যদি দাখিল করতে চান তাহলে সেক্ষেত্রে সময় কতদিন? 23 ক ধারা অনুসারে কোনো দলিল পুনঃনিবন্ধনের জন্য দাখিল করার মেয়াদ 4 মাস। যখন কোনো ব্যক্তি জানতে পারে যে দলিল নিবন্ধন করা অবৈধ হয়েছে, সেই জানার তারিখ হতে 4 মাসের মধ্যে দলিলটি পুনঃনিবন্ধনের জন্য দাখিল করতে হবে। অর্থাৎ প্রথমবার যে নিবন্ধনটা করছিল সেই নিবন্ধনটা যদি অবৈধ হয়, তো তখন তাকে পুনঃনিবন্ধনের জন্য দাখিল করতে হবে 4 মাসের মধ্যে। কারণ নিবন্ধন করতে আইনত ক্ষমতা সম্পন্ন নয় এমন কোনো রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার নিকট কোনো দলিল নিবন্ধনের জন্য দাখিল করা হলে সে উক্ত দলিল নিবন্ধন করলে উক্ত দলিল নিবন্ধন অবৈধ বলে গণ্য হবে এবং সেটা পুনরায় নিবন্ধনের জন্য দাখিল করতে হবে। আপনি তো সকল দলিল সব জায়গায় নিবন্ধন করতে পারবেন না। তো যে দলিল নিবন্ধনের অধিকার কোনো রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারের নাই, তো সেই ক্ষেত্রে সেই জায়গায় গিয়ে আপনি নিবন্ধন করছেন, তাহলে ওই নিবন্ধনটা হবে অবৈধ। তাহলে সেই ক্ষেত্রে যে জেলায় মূল দলিলটি নিবন্ধন হয়েছিল সেই জেলার রেজিস্ট্রারের নিকট পুনঃনিবন্ধনের জন্য দাখিল করতে হবে। তো আপনি জাস্ট এখানে যে জিনিসটা মনে রাখবেন যে পুনঃনিবন্ধনের সময় হলো 4 মাস, এটুকু মনে রাখলেই হলো। আর উইল ব্যতীত অন্যান্য দলের নিবন্ধনের সময় হলো 3 মাস। আর পুনঃনিবন্ধন হইলে 4 মাস। কতিপয় ব্যক্তি কর্তৃক ভিন্ন ভিন্ন সময়ে সম্পাদিত দলিল, যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি ভিন্ন ভিন্ন সময় কোনো দলিল সম্পাদন করে, সেক্ষেত্রে প্রত্যেক সম্পাদনের তারিখ হতে 4 মাসের মধ্যে এমন দলিল নিবন্ধন বা পুনঃনিবন্ধনের জন্য আবেদন করতে হবে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে ভিন্ন ভিন্ন সময়ে একটা দলিল কেন সম্পাদিত হবে? ধরেন করিম, কবির, গণেশ আর ঘনশ্যাম এই 4 জনে 4 বিঘা জমি বিক্রি করছে শাকিলের কাছে একটা দলিলের মাধ্যমে, ধরেন, বাট তাদের অংশ পৃথক পৃথক। তাহলে জানুয়ারি মাসে যদি করিম স্বাক্ষর করে, তাহলে করিমের অংশটুকু নিবন্ধন করতে হবে স্বাক্ষরের তারিখ হতে 4 মাস। ফেব্রুয়ারি মাসে যদি খবির স্বাক্ষর করে, তাহলে খবিরের ওই দলিল সম্পাদনের বিষয়টা নিবন্ধন করতে হবে ফেব্রুয়ারি থেকে 4 মাস।
গণেশ যদি মার্চ মাসে করে তাহলে মার্চ মাস থেকে 4 মাস, আর ঘনশ্যাম যদি এপ্রিলে করে তাহলে দলিল নিবন্ধনের সময় হলো এপ্রিল থেকে কতদিন বলেন? 4 মাস। 4 মাস। তাহলে ভিন্ন ভিন্ন দলিল সম্পাদন করলে আহ ওই 4 মাসের মধ্যে দলিল নিবন্ধন বা পুনর্নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। নিবন্ধনের জন্য যদি আপনার বিলম্ব হয়, যে কোনো কারণে হোক, আপনি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করতে পারেন নাই, নিবন্ধনের জন্য বিলম্ব দাখিলকৃত দলিল নিবন্ধন ধারা 25, নিবন্ধন আইন 1908-এর 25 ধারার অধীন দলিল নিবন্ধনের জন্য দাখিল করতে বিলম্ব হলে উক্ত বিলম্ব মওকুফ করতে বা নিবন্ধনের সময় বাড়াতে আবেদন করা যায় যদি বিলম্ব হয়। অর্থাৎ 25 ধারার রেজিস্ট্রার দলিল নিবন্ধনে বিলম্ব মওকুফ করতে পারে বা দলিল নিবন্ধনের সময় বাড়াতে পারে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দলিল নিবন্ধনের ক্ষেত্রে বিলম্ব মওকুফ করতে পারে কে, সাব রেজিস্ট্রার নাকি রেজিস্ট্রার? রেজিস্টার। রেজিস্ট্রার। 25 ধারায় নিবন্ধনের জন্য বিলম্বের কারণটি হতে হবে অনিবার্য প্রকৃতির, আনঅ্যাভয়েডেবল। বাংলাদেশে সম্পাদিত কোনো দলিল বা প্রদত্ত কোনো ডিক্রি বা আদেশ যদি জরুরি প্রয়োজন বা অপরিহার্য দুর্ঘটনাবশত কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল না করা যায়, সেক্ষেত্রে উক্ত সময়ের পরেও রেজিস্ট্রার দলিলটি নিবন্ধনের জন্য নির্দেশ দিতে পারে। তবে কথা আছে, যে ক্ষেত্রে দলিল দাখিলের বিলম্বের মেয়াদ 4 মাস অতিক্রম করেনি, বিলম্ব হয়ে গেছে কিন্তু বিলম্বের মেয়াদ কতদিন হয় নাই, 4 মাস হয় নাই। 4 মাস হয় নাই, এবং উপযুক্ত নিবন্ধন ফিসের অনধিক গোল দিবেন 10 গুণ পরিমাণা পরিমাণ জরিমানা পরিশোধের নির্দেশ দেয়, এমন দলিল নিবন্ধনের জন্য গ্রহণ করতে পারে। তাহলে আপনি যদি একটা দলিল নিবন্ধনের সময় 3 মাস, আপনি বিলম্ব করছেন 10 মাস, তাহলে 25 ধারার সুবিধা পাবেন? না, 25 ধারার সুবিধা হতে হলে আপনার বিলম্ব হতে হবে কয় মাসের কম? 4 মাসের কম হইতে চার হবে। মাসের কম, এবং আপনার ফি দিতে হবে কত গুণ? অনধিক কত? 10 গুণ। বিলম্বের জন্য 10 গুণ ফি দিতে হবে। বাংলাদেশের বাইরে সম্পাদিত দলিল নিবন্ধনের দাখিলের সময়, 26 ধারা, দেশের বাইরে সম্পাদিত দলিলপত্র নিবন্ধনের জন্য গ্রহণ করা যাবে যদি দলিলটি দেশে পৌঁছানোর 4 মাসের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করা হয়। তা আপনি দলিল করছিলেন বিদেশে, বাট দেশে যখন আসলেন তার কত মাসের মধ্যে দাখিল করতে হবে? 4 মাসের মধ্যে। 4 মাস। তাহলে আমরা এখানে যদি চলে আসি, সংক্ষেপে মনে রাখি, উইল ব্যতীত অন্যান্য দলিল 3 মাস, ডিক্রি বা আদেশ প্রদানের তারিখ থেকে 3 মাস, তারপরে পুনঃ দাখিল 23 কতে 4 মাস, আর ভিন্ন ভিন্ন সময় সম্পাদন করলে সেই ক্ষেত্রেও 4 মাস, দেশের বাইরে সম্পাদিত হলে 4 মাস, উইল নিবন্ধন যে কোনো সময় করা যায়। এক ছক দেখলে বুঝতে পারবেন। শাকিল, 1 নাম্বার প্রশ্নটা পড়েন। যে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর 26 ধারা বিধান অনুযায়ী বাংলাদেশের বাইরে সম্পাদিত দলিল কত সময়ের মধ্যে রেজিস্ট্রির জন্য দাখিল করতে হবে? বাংলাদেশে পৌঁছাবার পরবর্তী 4 মাসের মধ্যে। নর্মালি সম্পাদনের 3 মাস অন্যান্য দলিলের ক্ষেত্রে, বাট বিদেশে থাকলে বাংলাদেশে পৌঁছানোর 4 মাস। জি। তো এই জায়গায় যে প্রশ্নগুলো আছে এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে 13 নং, যে কত টাকা পরিশোধ করার নির্দেশ দিয়ে রেজিস্ট্রার নিবন্ধনের জন্য বিলম্ব দাখিলকৃত দলিল নিবন্ধনের জন্য নির্দেশ দিতে পারে, উপযুক্ত নিবন্ধনের নিবন্ধন ফিসের 10 গুণ।
আর 15 নম্বরটা যদি দেখেন, নিবন্ধনের জন্য বিলম্বে দাখিলকৃত দলিল নিবন্ধনের জন্য গ্রহণ করতে আদেশ পেতে কার নিকট আবেদন করতে হবে? সাব তারপরে রেজিস্ট্রার নিকট। বাট সাব রেজিস্ট্রার এমন আবেদন গ্রহণ করে রেজিস্ট্রারের নিকট প্রেরণ করবে। দেখেন, দরখাস্ত দিবে সাব রেজিস্ট্রারের কাছে, বাট উনি পাঠাই দিবে কার কাছে? রেজিস্ট্রারের নিকট। রেজিস্ট্রারের নিকট। আর দলিল নিবন্ধনের জন্য দাখিল করতে বিলম্ব হলে উক্ত বিলম্ব মওকুফ করে দলিলটি নিবন্ধনের নির্দেশ দিতে পারে কে? জেলা রেজিস্ট্রার। 17, 19, 20 এগুলো গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি, দেখেন দলিল নিবন্ধনের স্থান, প্লেস অফ রেজিস্ট্রেশন। যদি দুই জায়গায় জমি থাকে, গোপালগঞ্জে আছে 10 শতাংশ, খুলনায় আছে, খুলনা সীমান্তবর্তী জমি, গোপালগঞ্জে পড়ছে 10 শতাংশ, খুলনায় আছে 2 শতাংশ, তাহলে যে এলাকায় জমির পরিমাণ বেশি সেই জায়গায় সাব রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের জন্য দাখিল করতে হবে। যদি সমান সমান হয় তাহলে যে কোনো এক জায়গায়, আর যে জায়গায় বেশি সেখানকার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল নিবন্ধনের জন্য দাখিল করতে হবে। এটা যদি দেখেন যে রেজিস্ট্রেশন আইন 1908-এর 28 ধারা বলা হয়েছে, যে জমি হস্তান্তর করার জন্য দলিল রেজিস্ট্রি করা হবে সেই জমির সম্পূর্ণ বা অংশ, বেশি অংশ যে সাব রেজিস্ট্রার অফিসের অধীন অবস্থিত সেই সাব রেজিস্ট্রার অফিসে দলিলটি রেজিস্ট্রির জন্য উপস্থাপন করতে হবে। উক্ত সম্পত্তির বৃহত্তর অংশ একই উপজেলায় অবস্থিত না হলে যে সাব রেজিস্ট্রার এলাকায় এরূপ সম্পত্তির কোনো অংশ বিশেষ অবস্থিত সেই সাব রেজিস্ট্রার কার্যালয়ে নিবন্ধনের জন্য দাখিল করা যাবে। শাকিল, 1 নম্বর প্রশ্নটা পড়েন। ক ক্ষয়ের নিকট 10 শতক ভূমি বিক্রির দলিল সম্পাদন করে। উক্ত 10 শতকের মধ্যে 7 শতক সাভার, 2 শতক ধামরাই এবং 1 শতক কেরানীগঞ্জ উপজেলায় অবস্থিত। উক্ত দলিলটি রেজিস্ট্রির জন্য কোথায় উপস্থাপন করতে হবে? সাভার সাব রেজিস্ট্রি অফিসে। কারণ সাভারে 10 শতাংশের মধ্যে ছিল 7 শতাংশ অবস্থিত সাভারে। বুঝছেন? জি। অন্যান্য দলিল নিবন্ধনের স্থান, স্থাবর সম্পত্তি বা আদালতের আদেশ বা ডিক্রির কপি ব্যতীত অন্যান্য দলিল নিবন্ধনের স্থান 29-এর 1 ধারায় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আদালতের ডিক্রি বা আদেশের কপি নিবন্ধনের জন্য কোনো সাব রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হবে, সেটা 29-এর 2 বলছে। 29-এর 1 কি বলছে দেখেন, যে স্থাবর সম্পত্তি বা আদালতের আদেশ বা ডিক্রির কপি ব্যতীত অন্যান্য দলিল নিবন্ধন দাখিল করতে হবে যে সাব রেজিস্ট্রারের উপজেলায় উক্ত দলিল সম্পাদিত হয়েছে সেই সাব রেজিস্ট্রার কার্যালয়ে। আর দলিলের সকল সম্পাদনকারী গ্রহীতাগণের ইচ্ছা অনুযায়ী সরকারের অধীন যে কোনো সাব রেজিস্ট্রার কার্যালয়। সো এটা আসলে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ অস্থাবর সম্পত্তির দলিল পক্ষগণের ইচ্ছা অনুসারে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিবন্ধন করা যায়, কিন্তু স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যে এলাকায় সম্পত্তি বেশি সে এলাকায়। আর 29-এর 2 যদি দেখেন, ডিক্রি বা আদেশের নকল নিবন্ধনের জন্য যে সাব রেজিস্ট্রারের নিকট দাখিল করা যাবে যে সাব রেজিস্ট্রারের উপজেলায় মূল ডিক্রি বা আদেশ প্রদত্ত হয়েছে। ডিক্রিটা যদি গোপালগঞ্জে দেয়, গোপালগঞ্জের সহকারী জজ, তাহলে নিবন্ধন করতে হবে কোথায়? গোপালগঞ্জে। গোপালগঞ্জে, হ্যাঁ। হুম। যে ক্ষেত্রে ডিক্রি বা আদেশটি স্থাবর সম্পত্তি সংক্রান্ত না, সেক্ষেত্রে সকল ডিক্রি বা আদেশ প্রাপকগণের ইচ্ছাক্রমে সরকারের অধীন যে কোনো সাব রেজিস্ট্রার কার্যালয়ে নকল নিবন্ধনের জন্য দাখিল করা যাবে। অর্থাৎ স্থাবর সম্পত্তি না হলে যে কোনো সাব রেজিস্ট্রারের কাছে যাওয়া যায়। স্থাবর সম্পত্তি হইলে যে জায়গায় জমি সেই জায়গায়, যে জায়গায় বেশি জমি সেই জায়গায়। আর ডিক্রি আদেশ হলে যে আদালত ডিক্রি আদেশ দিছে সেই জায়গায়। বাট যদি অস্থাবর সম্পত্তি হয় তাহলে যে কোনো জায়গায় এটা করা যাবে। যাবে। কমিশনে গিয়ে দলিল নিবন্ধন,
কমিশন কাকে বলে শাকিল? তার সাক্ষ্য নিতে পারে আদালত কর্তৃক ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তি। ধরেন একজন ব্যক্তি খুবই অসুস্থ, সে রেজিস্ট্রি অফিসে আসতে পারতেছে না, জি। তখন কমিশনের মাধ্যমে এই দলিলটা রেজিস্ট্রি করা যাবে। ওই সাব রেজিস্ট্রি অফিসার কাউরে পাঠাইতে পারে, বা তিনি স্বয়ং যে গিয়ে ওই বাসায় গিয়ে দলিল নিবন্ধনটা হতে পারে। দলিলপত্র দাখিলকরণ, নিবন্ধন, জমাকরণ সাধারণত উক্ত দলিল নিবন্ধীকরণ বা জমা গ্রহণের জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে সম্পন্ন হবে। বিশেষ কারণ দর্শাইতে পারলে উক্ত কর্মকর্তা নিবন্ধনের জন্য কোনো দলিল দাখিল করতে বা উইল জমা করতে ইচ্ছুক কোনো ব্যক্তির আবাসস্থলে গমন করতে পারবে এবং নিবন্ধন বা জমাকরণের জন্য উক্তরূপ দলিল বা উইল গ্রহণ করতে পারবে, অর্থাৎ সাব রেজিস্ট্রার কমিশনে গিয়ে দলিল নিবন্ধন করতে পারবে। 31 ধারায় তাহলে কমিশনেও দলিল নিবন্ধন করা যায়। কত জি, ধারা? 31 ধারা। 31 ধারা। আচ্ছা, আমরা দেখি নিবন্ধনের জন্য দলিল দাখিল। যে ব্যক্তি দলিল নিবন্ধনের জন্য দাখিল করতে পারে, 32 ধারা অনুসারে নিবন্ধনের জন্য প্রত্যেক দলিল দাখিল করতে হবে উক্ত দলিলের অধীন কোনো সম্পাদনকারী কর্তৃক বা গ্রহীতা। সম্পাদনকারী বিক্রয় দলিলের ক্ষেত্রে বিক্রেতা সম্পাদনকারী আর ক্রেতা হলো গ্রহীতা। কোনো ডিক্রি বা আদেশ প্রাপক কর্তৃক অথবা উক্ত ব্যক্তিগণের প্রতিনিধি বা মনোনীত ব্যক্তি কর্তৃক বা উক্তরূপ ব্যক্তি প্রতিনিধি মনোনীত ব্যক্তিগণ দ্বারা অতঃপর উল্লেখিত পদ্ধতিতে সম্পাদিত প্রমাণকৃত মোক্তারনামা দ্বারা যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট কর্তৃক। তাহলে এই সকল ব্যক্তি দলিল দাখিলের জন্য আসতে পারে বা তারা দলিল দাখিল করতে পারে। 32-এর ক এবং খ অনুচ্ছেদ অনুসারে দলিল নিবন্ধনের জন্য সম্পাদনকারী গ্রহীতা তাদের প্রতিনিধি বা মনোনীত ব্যক্তি দলিল দাখিল করবে। অন্যদিকে 32-এর গ অনুচ্ছেদ অনুসারে দলিল সম্পাদনকারী বা গ্রহীতা বা তাদের প্রতিনিধি বা মনোনীত ব্যক্তি দ্বারা কোনো ব্যক্তিকে নিবন্ধনের জন্য দাখিল করার ক্ষমতা দিতে পারে। 32-এর কতে আর খতে সরাসরি তারা আসতেছে যারা সম্পাদনকারী বা গ্রহীতা, আর গতে আসতেছে মনোনীত প্রতিনিধি। আচ্ছা, যেমন পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আর কি। তো এখান থেকে এটাই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমেও নিবন্ধন করে আসতে পারে, আর দরকার নাই এই জায়গায় পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড যা আছে এগুলো আর পড়তেছি না। আপনি চলে আসি আমরা সম্পাদনকারী এবং সাক্ষীগণের উপস্থিতি বাধ্যকরণ, এনফোর্সিং দ্য অ্যাপিয়ারেন্স অফ এক্সিকিউট্যান্টস অ্যান্ড উইটনেসেস। সাধারণত যদি একটা দলিল বিক্রয় দলিল হয়, তাহলে বিক্রেতা হলো সম্পাদনকারী, আর অ্যাটেস্টিং উইটনেস তো সাক্ষীরা তো আছেই। এখন ধরেন ক্রেতা গিয়ে দলিল নিবন্ধনের জন্য গেছে, বিক্রেতা যায় নাই, তখন আদালত কখনো কখনো সম্পাদনকারী বা এদের যারা সাক্ষী আছে তাদের দলিল নিবন্ধনে বাধ্য করতে পারে। কখন? দলিল সম্পাদনকারী সাক্ষীদেরকে হাজির করতে 36 ধারায় নিবন্ধনকারী কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। শুধুমাত্র হাজির করতে না, বরং সাক্ষীর সাক্ষ্য নেওয়ার ক্ষমতাও নিবন্ধন কর্মকর্তাকে দেওয়া হয়েছে। 36 ধারায় বলা হয়েছে নিবন্ধনের জন্য দলিল দাখিলকারী ব্যক্তি বা দাখিলযোগ্য দলিলের অধীন কোনো গ্রহীতা যদি মনে করে যে উক্ত দলিল নিবন্ধনের জন্য কোনো ব্যক্তির হাজির হওয়া বা সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজনীয় বা তার উপস্থিতি কামনা করে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে নিবন্ধন কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করতে সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত ব্যক্তি বা আদালতের নিকট আবেদন করতে পারে। এরূপ ব্যক্তি বা আদালত সমন প্রেরণ করবে, তবে নিম্নলিখিত ব্যক্তিগণ নিবন্ধন কার্যালয়ে উপস্থিত হতে অব্যাহতি পাবে। এটা গুরুত্বপূর্ণ, কারা কারা অব্যাহতি পাবে, এটা গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে।
যে ঝুঁকি বা মারাত্মক অসুবিধা ব্যতীত যে সকল ব্যক্তি শারীরিক অক্ষমতাজনিত কারণে হাজির হতে অসমর্থ, যারা শারীরিক অক্ষমতাজনিত কারণে আসতে পারে না, দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধির অধীন কারাগারে আটক থাকলে, আর যে ব্যক্তি আদালতে উপস্থিত হতে আইন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত, যারা আদালতে উপস্থিত হতে অব্যাহতি দিছে, তাহলে কারাগারে থাকলে, অব্যাহতিপ্রাপ্ত হলে আর শারীরিক অক্ষমতাজনিত কারণে, এই সকল ক্ষেত্রে আহ, আপনার তাদেরকে হাজির হওয়া লাগবে না, বা তাকে পরীক্ষার জন্য কমিশন প্রেরণ করতে পারে আর কি। উক্ত প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে নিবন্ধনকারী কর্মকর্তা হয় স্বয়ং উক্ত ব্যক্তির আবাসস্থলে বা তিনি যে কারাগারে আটক রয়েছে সেই কারাগারে গমন করে তাকে পরীক্ষা করবে, অথবা তাকে পরীক্ষা করার জন্য কমিশন প্রেরণ করবে। শাকিল, 6 নম্বর প্রশ্নটা পড়েন। নিবন্ধনের কার্যালয়ে উপস্থিত হতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিগণকে পরীক্ষা করতে বা সাক্ষ্য কিভাবে গ্রহণ করা যায়? নিবন্ধনকারী কর্মকর্তা স্বয়ং স্বয়ং কমিশন প্রেরণ করার মাধ্যমে। ক ও খ উভয়। ক খ বই। তো আপনাদের আজকে এ পর্যন্তই থাক। আর পরীক্ষাটা আগামীকাল আপনারা, আগামীকাল তো আমাদের পড়া হচ্ছে বিকাল 5টা 30 থেকে। জি। আপনারা যারা পরীক্ষার্থী, মানে আপনারা 4টা থেকে চলে আসেন, 4টা থেকে 5টা ওই যে অন্যদের ক্লাস আছে, তো ওই সময় আপনাদের পরীক্ষা হবে। আর এরপরে আমরা 5টা 30 থেকে ক্লাস শুরু করব। তার বুঝতে পরীক্ষা কি পারছেন? 50 মার্কের হবে না 100 মার্কের? আর দুইটাই পড়েন, 50ও পড়েন 100টাও পড়েন। আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ ভালো থাকেন। আর কালকে আমরা এই রেজিস্ট্রেশন অ্যাক্ট শেষ করব আর চুক্তি আইন শুরু করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।